ভবানীপুর ভবানীপুর ভবানীপুর। বাস থেকে নামতে নামতেই তো দেখি সন্ধ্যা হয়ে গেল। এবার হোটেলটা কি করে খুঁজে বের করব? দাদু যে ঠিকানাটা বলেছিল সেটা তো এটাই। যাক, ভুল জায়গাতে আসিনি তাহলে। হাঁটতে শুরু করি, দেখি কত দূর কি খুঁজে বের করতে পারি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হিতেশ, তোমাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমি কোনো ডেলি ভ্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি একটা সত্য ঘটনা উদ্ঘাটন করতে। চলো দেখা যাক কতটা কি করতে পারি। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। নো টেনশন, নো ফেয়ার, হিতেশ ইজ হেয়ার। ভবানীপুর আসতে আসতেই তো সন্ধ্যা হয়ে গেল। তার উপর আবার এই ভাদ্র মাসের ঝোড়ো বৃষ্টি। কি জানি কখন আবার আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। তার আগেই আমাকে ভিডিওটার শ্যুট কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি পা চালাই। এই ভিডিওটা যদি ঠিকঠাক করে পোস্ট করতে পারি তাহলে চ্যানেলে বেশ ভিউজ আসবে, আর লাইক আর কমেন্ট তো আছেই। আর যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে। গোপনে খবরটা পেয়েছি, এই ভবানীপুরের গাজীপাড়া গ্রামে কোনো একটা হোটেলে ভয়ানক সব কাণ্ড কারখানা চলছে। মানুষকে মেরে এরা সবাইকে খাওয়াচ্ছে। খবরটা কতখানি সত্য সেটাই যাচাই করতে আজ ভবানীপুর আসা। হ্যালো সবাইকে, চারিদিকটা দেখতে পাচ্ছ কেমন নিস্তব্ধ। সন্ধ্যা শেষে রাত্রি নেমে এসছে আর চারিদিকটা কেমন কুচকুচে অন্ধকার। পেঁচার ডাকে বুকের ভিতরটা কেমন আটকে উঠছে গাইস। আর এই গ্রামে একটাও মানুষের আনাগোনা নেই। ব্যাপারটা বেশ ভয়ানক গাইস, কিন্তু ভয় নিজেও জানে না আজ এই ভয়কে জয় করতে হিতেশ চলে এসেছে। তোমাদের সবাইকে আজকে ভবানীপুরের সত্যটা দেখাতে চলেছি গাইস। এই রে, বৃষ্টি চলে আসলো। এবার কি করব? ছাতাটাও তো সঙ্গে করে নিয়ে আসলাম না। এবার কি সারা রাত বৃষ্টিতে ভিজতে হবে? না, একটু এগিয়ে গিয়ে দেখি কোথাও দাঁড়াতে পারি কিনা দেখি। আরে ওই তো সামনে একটা দোকান না হোটেল খোলা আছে মনে হচ্ছে। আরে হ্যাঁ, হোটেলই তো। যাক বাবা, এই বৃষ্টির মধ্যে কোথাও একটা মাথা গোঁজার ঠাঁই তো পেলাম। কিন্তু এই গ্রামে একটা লোক দেখতে পেলাম না, কোনো দোকানপাট সেটাও নজরে পড়লো না। তাহলে এই গ্রামের মাঝ বরাবর এই হোটেলটা খোলা আছে এখনও। বেশ আশ্চর্য ব্যাপার। যাকে আমার কি, আমার তো আরও ভালো হলো, বৃষ্টি কমা অবধি এখানে একটু বসতে পারবো। এই দেখো বন্ধুরা, আমার কি অবস্থা। সত্যি বের করতে গিয়ে নাজেহাল অবস্থা আমার। একেই অচেনা গ্রাম, তার উপর আবার রাত, আর এই বৃষ্টি। কি ভয়ঙ্কর সিনেম্যাটিক কাণ্ড ঘটে চলেছে আমার সাথে গাইস। ভিডিও শ্যুট করতে করতে একটা কিছু তেলে ভাজার গন্ধ আমার নাকে আসলো। আহ, কি অপূর্ব সুগন্ধ। সঙ্গে সঙ্গে খিদেতে আমার পেটের ভিতর মোচড় দিয়ে উঠল। যাই, আগে কিছু খেয়ে নিই, তারপর ভিডিও শ্যুট করব। হোটেলটার সামনে এসে দাঁড়াতেই চোখ পড়ল ভিতরে থাকা লোকটার উপর। একটা মাঝারি বয়স্ক লোক, মাথায় টাক পড়ে গেছে। শরীর স্বাস্থ্য বেশ ভালোই, দেখেই কেমন ভয় ভয় লাগছে। নিজের এক মনে কড়াইতে কী যেন ভেজে চলেছে, আর তারই সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এই যে কাকু, এই দোকানে ভালো কি কি আছে? আমার দোকানে সব কিছু ভালো গো সৌরে বাবু। শহুরে বাবু? কথাটা শুনে বেশ হাসি পেল আমার। মনে মনে বেশ ভালোই লাগলো। আর এর আগে এমনভাবে আমাকে কেউ কখনো ডাকেওনি। আচ্ছা, তোমার দোকানে সব থেকে ভালো যেটা আছে সেটা আমাকে 1 প্লেট দাও। বাবু, আমার দোকানে তো সব থেকে ভালো মাংসের পকোড়া, মানে সবাই খেয়ে ভালো বলে আর কি। তাহলে 1 প্লেট পকোড়াই দাও। তবে দেখো, বাসি মাংস যেন না হয়। না না বাবু, বাসি কেন হবে? একদম টাটকা, এইমাত্র আমি কাটলাম, একদম সদ্য টাটকা মাংস। বাবু আপনি ভিতরে গিয়ে বসুন,
আমি পকোড়া ভেজে আপনাকে দিচ্ছি। আচ্ছা, ভালো করে বানাবে কিন্তু। আমি একজন ইউটিউবার, যদি পকোড়া ভালো লাগে খেতে তাহলে তোমার দোকান ভাইরাল করে দেব। তখন দেখবে তোমার দোকানে লম্বা লাইন পড়ে যাবে। আমি ওসব ভাইরাল টাইরাল বুঝি না বাপু। যা পকোড়া ভাজি সবগুলোই বিক্রি হয়ে যায়, আর এইটা দিয়ে আমার চলে যায়। হোটেলের ভিতরে ঢুকতেই দেখি ছোটোখাটো একটা হোটেল, একটাই টেবিল পাতা আছে আর তার চারপাশে কয়েকটা চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে তো মনে হচ্ছে কেউ আসে না হোটেলে, কোনো লোকজন তো দেখতে পেলাম না। হয়তো বিক্রি বাট্টা হয় না বলেই রাত করে দোকান খোলা রেখেছে। যাই হোক, পকোড়া খেতে ভালো হলে ওনার দোকানের অ্যাড্রেসটা মেনশন করে দেবো ভিডিওতে। হঠাৎই কে যেন একটা ঠান্ডা শীতল হাত আমার কাঁধের ওপরে রাখলো। এ কি তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে সৌরভ বাবু, ভয় পাবেন না। এই নিন, আপনার পকোড়া ভাজা হয়ে গেছে। খেয়ে বলুন কেমন হয়েছে। আরে কাকু, এ কি করেছো তুমি? এত ভালো খেতে, এত টেস্টি পকোড়া আমি এর আগে কখনো খাইনি। খুব টেস্টি হয়েছে খেতে। তুমি আরও কটা ভাজো তো দেখি, গরম গরম আরও কটা দাও। আচ্ছা ঠিক আছে বাবু। পকোড়া খেতে খেতে হঠাৎই চোখ পড়লো মেঝের দিকে, একটা লোহার দরজা। আরে ওটা কি? এই ছোট্ট একটা দোকানের ভিতরে গোপন দরজা? নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে আস্তে করে দরজাটা খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। নিচে নামতেই দেখি ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। কি বিশ্রী পচা গন্ধ, দম যেন বেরিয়ে আসছে আমার। পকেট থেকে মোবাইল বের করে লাইটটা জ্বালালাম। লাইটের আলোয় আমি যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা বরফের মতো জমে গেল। ইয়ে কি দেখছি আমি! গোটা ঘরে লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, কঙ্কালগুলোর থেকে পচা মাংস গলে গলে পড়ছে। এ কি ভয়ঙ্কর দৃশ্য! হঠাৎ করে হুঁশ ফিরল আমার। আরে এই হোটেলটার উদ্দেশ্যেই তো আমি এসেছি, আর আমি কি না এখানেই? না না, আর ভাবতে পারছি না। এই ভয়ঙ্কর জায়গাটার খোঁজ আগে কেউ পায়নি কেন? না না, আগে এই সব কথা আমাকে পুলিশকে জানাতে হবে। আরে ধুর, ফোনে নেটওয়ার্কটাও নেই। না, এখানে আমাকে এক সেকেন্ডও দাঁড়ালে চলবে না। পিছনে ফিরতেই দেখি ওই শয়তানটা কেমন পথ আটকে দাঁড়িয়ে আছে। শয়তান একটা! হোটেল চালাবার নামে তুই লুকিয়ে এইসব করিস? আমি এক্ষুনি সবাইকে সবটা জানিয়ে দেব। মিডিয়ার কাছে আমি সব সত্যি জানিয়ে দেব। শয়তান, তোকে ছাড়বো না আমি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। বল, এইসব নিরীহ মানুষগুলোর সাথে তুই কি করেছিস? বল শয়তান, বল। আর আমি তো মানুষের সেবা করি, মানুষকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াই। হ্যাঁ, শুধু সেটা কোনো মুরগি বা ছাগলের মাংস দিয়ে বানায় না। ছাগলের মাংসে, মুরগির মাংসে কি এত স্বাদ হয় নাকি? আমি তো মানুষের মাংসের পকোড়া বানাই, আর ওই পকোড়া খেতেই তো সবাই আমার কাছে আসে। আর ওই মানুষের মধ্যে আমার যাকে বেশি ভালো লাগে, যাকে বেশি পছন্দ হয়, তাকে দিয়েই আবার পরের দিনের পকোড়া বানাই। শয়তান, বাটপার, নোংরা লোক একটা! তুই এত নিচে নামতে পারিস? মানুষ মেরে তুই এই সব করছিস? ছি! আমি আজকেই তোর খেলা শেষ করব। আমি আজ সব কিছু পুলিশের কাছে গিয়ে বলবো। হঠাৎই দেখলাম লোকটার গায়ের রং পাল্টে গিয়ে ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। লোকটার সারা গায়ের মাংস কেমন খসে খসে পড়ছে, মাথা থেকে কেমন রক্ত পড়ছে। আর ওই বীভৎস দেখতে লোকটার হাত ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর কোনো কুল কিনারা না পেয়ে
পকেটে হাত দিতেই দেখি একটা লাইটার। সাথে সাথেই সেটা বার করে আগুন জ্বালিয়ে ছুঁড়ে মারলাম তার দিকে। পচা গলার দেহটার উপর আগুন পড়তেই দেখি কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ক্রমশ সেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়তে লাগলো। আমি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে সেই সুড়ঙ্গ বেয়ে উপরে উঠে আসতেই দেখি হোটেলটা কেমন পাল্টে গেল। হোটেলের সেই ভয়ঙ্কর পরিস্থিতি, ভাঙা দেয়াল, চারিদিকে কেমন মাকড়সার জাল। ঢের হয়েছে আমার সত্য উদ্ঘাটন করা। উফ, এবার ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি।